প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের গল্পএক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। একটি গ্রামীণ পরিবেশ। সুর হরিধনের বয়স প্রায় 50। স্ত্রী মারা গেছেন বহু বছর আগে। একমাত্র ছেলে শহরে কাজের সুবাদে পরিবার ছেড়ে থাকেন। বৌমা মেঘলা, বছর 23-এর, শান্ত ও সংযত, কিন্তু ভিতরে অজানা আগুনের বিষণ্ণতা। মেঘলা এই বাড়িতে এসেছে বছর 2 আগে। বিয়ের পরপরই স্বামী বিদেশে চলে যায় চাকরির জন্য। শুরুতে শ্বশুরবাড়িতে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হলেও হরিধন খুবই সহানুভূতিশীল ছিলেন। ধীরে ধীরে মেঘলা তার সঙ্গে খোলামেলা কথা বলতে শুরু করে। একটা সময় পর হরিধন বুঝতে পারেন তিনি মেঘলার জন্য এক ধরনের আকর্ষণ অনুভব করছেন। শুরুতে নিজেকে দমন করেন, কিন্তু মেঘলার নিঃসঙ্গতা আর চোখে চোখে যে বেদনার ছায়া, সেটা তাকে টানে। একদিন মেঘলার গোপনে কান্না দেখে হরিধন তাকে সান্ত্বনা দিতে গিয়ে বুঝে ফেলেন এই সম্পর্কের সীমারেখা কোথায় যেন মুছে গেছে। মেঘলাও একাকিত্বে হরিধনের কোমল ব্যবহারে এক অন্যরকম প্রশ্রয় খুঁজে পায়। একটা রাত, ঝড়ের রাতে, হরিধনের কাঁধে মাথা রাখে মেঘলা। হরিধন তার চুলে হাত বুলাতে বুলাতে নিজেও আবেগে ভেসে যান। তাদের সম্পর্ক কখন যে শ্বশুর বৌমার গণ্ডি ছাড়িয়ে অন্য কোথাও চলে গেছে তা তারা কেউ বুঝতে পারেনি। ঝড়ের সেই রাতে বাইরে বজ্রের আলো মাঝে মাঝে ঘরটা আলোকিত হচ্ছিল। মেঘলার কাঁধটা তখন হরিধনের বুকে হেলে পড়েছে। চুপচাপ ধীর নিঃশ্বাসে যেন কিছু একটা ভেঙে পড়ছিল দুজনের ভেতরেই। হরিধনের হাতটা মেঘলার চুল থেকে ঘাড়ে এসে থেমে যায়। তিনি নিজেকে বারবার থামাতে চাইছিলেন, কিন্তু ওই নরম স্পর্শ, সেই নির্ভরতার ওজন আর মেঘলার গায়ে ভেসে থাকা কাশর সুগন্ধ, সবকিছু মিলিয়ে তিনি যেন এক চুম্বকে আটকে গেলেন। তুমি কাঁদছিলে কেন? হরিধন ফিসফিসিয়ে জিজ্ঞেস করেন। মেঘলা কিছু বলেনি, শুধু একবার মুখ তুলে তার চোখে তাকায়। সেই চোখে ছিল অমাবস্যার গভীরতা। সেই চোখ বলে দিল, আমি ক্লান্ত, আমি ভেতর থেকে ভাঙা, আর আমি কিছু একটা চাইব। এক মুহূর্ত, মাত্র একটুখানি। হরিধনের ঠোঁট ছুঁয়ে যায় মেঘলার কপালে। মেঘলা চোখ বন্ধ করে ফেলে। তারপর আর কোনো শব্দ হয় না, শুধু নিঃশব্দে আগুন জ্বলে ওঠে দুজনের মাঝখানে। হরিধন যেন নিজেকে হারিয়ে ফেলেন সেই অতল শান্ত ঘূর্ণিতে। মেঘলার হাতের আঙুল তার হাত চেপে ধরে জোরে, যেন আর কিছু না বলেও অনেক কিছু বলে দেয়া। বাইরে ঝড় বাড়ছে আর ভিতরে একটা সম্পর্ক সমস্ত সীমানা পেরিয়ে নিষিদ্ধ এক দ্বীপে নেমে পড়ছে। রাতে মেঘলা নিঃশব্দে উঠে দাঁড়িয়ে জানালার পর্দা বন্ধ করে, পিছনে হরিধন থাকায় চোখের কোণে এক ফোঁটা জল ছাড়ল মেঘলা। বাইরে ঝড় বাড়ছে। বাতাসের চিৎকার ঘরের জানালার কাছে থাবা মারছে বারবার। বিদ্যুতের আলো, দুজনের মুখ কখনো ঝলসে উঠছে, কখনো অন্ধকারে হারিয়ে যাচ্ছে। মেঘলা তখন হরিধনের ঠিক পাশে। একটা নিঃশব্দ টান যেন হাওয়ার মতো চারপাশে ঘুরপাক খাচ্ছে। শাড়ির আঁচল খুলে গিয়ে কাঁধ থেকে পিছলে পড়ে, আর হরিধনের চোখে সেই মুহূর্তে সময় যেন থমকে যায়। হরিধন বলেন, মেঘলা, এটা কি দেখলাম আমি? ভুল কিছু না তো? মেঘলা তার ঠোঁটে আঙুল রেখে বলে, ভুল? আর ঠিক ওসব শহরের মানুষদের ভাষা। এখানে তো শুধু তুমি আর আমি। একটা ঝড়ো হাওয়া দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেয়। পর্দা উড়ে উঠছে। হরিধন ধীরে ধীরে তার মুখের কাছে এগিয়ে যান। তাদের নিঃশ্বাস গরম হয়ে ওঠে, একে অপরের গায়ে লেগে থাকে। চোখের সামনে কিছু নেই, না সমাজ, না সম্পর্ক, শুধু এক অন্ধ আবেগ। চোখ বন্ধ করে দুজনের ঠোঁট একে অপরের মুখ খুঁজে দেয়া। চুমুটা নরম, ধীরগতির, কিন্তু তাতে লুকানো এক দহন যা বহুদিন ধরে জমেছিল, এবার বেরিয়ে পড়ছে আগুনের মতো। হরিধনের কণ্ঠে একবার কাঁপুনি দিয়ে বলে ওঠে, আমি তোমার সুর গো। মেঘলা চুপচাপ তার গলার কাছে মুখ রেখে বলে, আজ শুধু আমার পুরুষ হওয়া সুর নয়, শুধু তুমি আর আমি। জানালার বাইরে বজ্রপাত হয়, 1 সেকেন্ডের জন্য ঘরটা আলো ভরে যায়। সেই আলোর নিচে হরিধনের হাত ধীরে ধীরে মেঘলার পিঠ ছুঁয়ে নামতে থাকে, শরীর কথা বলে চিলতে চিলতে। মেঘলার নিঃশ্বাস গাও হয়, তার কপালে ঘাম গড়িয়ে পড়ে। তারা সেই রাতে নিজেদের সমস্ত রক্ষাকবচ খুলে ফেলেছিল। মাঝ রাতে ঘরের মেঝেতে ছড়িয়ে দিয়ে শাড়ির আঁচল, হরিধনের জামার বোতাম ছিঁড়ে পড়ে থাকে বিছানার পাশে দুজনে। হরিধনের হাত ধীরে ধীরে মেঘলার পিঠ ছুঁয়ে নামতে থাকে, তার আঙুলগুলো যেন প্রতিটা ছোঁয়ায় এক একটা আগুন ছড়িয়ে দিচ্ছে।
মেঘলার নিঃশ্বাস ভারী হয়ে আসে, সে একটানা তাকিয়ে থাকে হরিধনের চোখে, যেন সেখানেই নিজের সমস্ত সংকোচ, সমস্ত দ্বিধা মুছে ফেলতে চাইছে। পিঠ ছুঁয়ে আঙুল এবার কোমরের কাছে থামে। মেঘলা নিজের শরীরটা একটু কাঁপিয়ে তোলে, কিন্তু সরে না। তার গলার স্বর কাঁপা, কিন্তু নিচু। এই তো, এখানেই তো আমার তপ্ত রক্ত ছুটে চলে গে। হরিধন কিছু বলে না। তার চোখে আগুন, ঠোঁটে ছুঁয়ে থাকা অভিজ্ঞতার স্পর্শ। তার ঠোঁট এবার নামতে শুরু করে, ঘাড়ের পেছন দিক থেকে শুরু করে ধীরে ধীরে কাঁধ ছুঁয়ে এক নিঃশব্দ দাবানলের মতো নামছে নিচে। মেঘলার শরীর গরম হয়ে উঠছে, তার কপালের ঘাম জমে গড়িয়ে পড়ছে গালে। তার হাত চলে যায় হরিধনের ঘাড়ে, চুলে আঁকড়ে ধরে, যেন হারিয়ে যাচ্ছে এক ঘূর্ণিতে। তুমি জানো না কত রাত আমি জেগে থেকেছি শুধু এই স্পর্শের জন্য, মেঘলা বলল। হরিধন এবার মেঘলাকে বুকের মধ্যে টেনে নিল। দুজনের শরীর মিলে এক পাথরের মতো শক্ত অবজব তৈরি করে ভেতরে আগুনের খনি জ্বলতে শুরু করে। মেঘলা থেকে থেকে চিৎকার করছিল। তারপরই বিছানার চাদর টেনে ছিঁড়ে ফেলে দেয় নিচে। সময় থমকে হয়ে যায় শুধু গাও নিঃশ্বাসে, তপ্ত গর্জন আর চুপচাপ এক ভালোবাসার অপরাধবোধ মিশে তৈরি হয় এক অন্যরকম সত্য। তারা সেই রাতে কোনো পরিচয়ে বাধা ছিল না, না সুর না বৌমা, তারা ছিল শরীর আর আত্মার দুই জ্বলন্ত আগুনখণ্ড, যা একে অপরকে ছুঁয়ে ফাটাতে বসেছিল। মেঘলা ধীরে ধীরে চোখ মেলে দেখে বিছানা এলোমেলো। হরিধনের বুক এখনও তার পাশে উঠছে নামছে নিঃশ্বাসে। সে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। আগের রাতের প্রতিটা মুহূর্ত তার শরীরের ভাঁজে ভাঁজে গেঁথে আছে। ঠোঁটে হরিধনের চুমুর স্মৃতি, ঘাড়ে তার দমকের উষ্ণতা, আর মন জুড়ে অপরাধবোধের কুয়াশা। হঠাৎ হরিধন জেগে ওঠে। চোখে কিছুটা ক্লান্তি, কিছুটা বিস্ময়। তুমি ঠিক আছো? হ্যাঁ, কিন্তু মেঘলার কণ্ঠ কাঁপে। সে উঠে দাঁড়ায় চাদর জড়িয়ে। একবার জানালার বাইরে তাকায়, পাড়া এখনো ঘুমিয়ে। পরদিন দুপুরে হরিধনের ছোট ভাইপো বাসায় আসে হঠাৎ করেই। তার চোখে মুখে কৌতূহল। বুদি, দরজাটা তো খোলা ছিল। রাতেও দেখলাম আলো জ্বলছিল বেশ দেরি পর্যন্ত। মেঘলার মুখ শুকিয়ে যায়, হরিধনের চোখে চট করে ধরা পড়ে ভয়। রাতে মেঘলা একা বারান্দায় দাঁড়িয়ে থাকে। বাতাস ঠান্ডা, কিন্তু তার ভেতরের আগুন এখনো নিভেনি। হরিধন আশেপাশে। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর বলে, তুমি চাইলে আমি সবকিছু ছেড়ে দিতে পারি। মেঘলা তীব্র দৃষ্টিতে তাকায়। না, তুমি কিছু বলবে না। আমাদের ভুল ছিল এক রাতের ভুল। সেটাই থাকুক ভুল হয়ে। না, আমি তোমার স্ত্রী না, তুমি আমার প্রেমিক। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাড়ির কাজের মেয়ে শুনে ফেলেছে সেই রাতের কিছু ফিসফাস। একদিন রান্নাঘরে দাঁড়িয়ে সে মুচকি হাসি দিয়ে বলে, বৌদি, হরিধন বাবুর ঘর থেকে সকালে তোমার কাঁসার বালা পরে থাকতে দেখলাম গো। মেঘলার মুখ পাথরের মতো শক্ত হয়ে যায়। এখন সে জানে শুধু শরীর নয়, সম্পর্কের চোরাস্রোতেও কেউ না কেউ ডুবে যাবে। দুপুরের পর হরিধনের ভাইপো আবার আসে। বাড়িতে খানিকটা আনাগোনা বেড়েছে। কাজের মেয়ে যেন কল্পনাতেও খোঁচা দিতে শুরু করেছে। মেঘলা সব বুঝেও চুপচাপ থাকছে। মুখে যতটা শান্ত, ভিতরে ততটাই অস্থির। হরিধনের দিকে তাকালে শরীর আর চোখ দুটোতেই ঘূর্ণিঝড় ওঠে, চাওয়া না চাওয়ার মধ্যেকার অজানা আগুন। একদিন বিকেলবেলা বাড়ির সবাই বাইরে, কারো ছেলের জন্মদিন, কেউ বাজারে। বাড়ি ফাঁকা। ঝলমলে রোদ ছাদে পড়ে আছে, আর নিচতলার ঘরটায় হরিধন আর মেঘলা হঠাৎ সামনে পড়ে যায়। কিছুক্ষণ দুজনেই কিছু বলে না, কিন্তু চোখে চোখ রাখলেই আগুন লেগে যাওয়ার ভাব। হরিধন এগিয়ে আসে, গলার স্বর নিচু, এসব ভুলে গেলে নাকি সেই রাত? মেঘলা চোখ নামায়, ঠোঁট কামড়ে ধরে। কিন্তু তার গলায় চাপা শ্বাস, আর বুক ওঠানামা করছে দ্রুত। তুমি জানো না, হরিধন ধীরে বলে, আমি প্রতিদিন এই ইচ্ছেকে গলা টিপে মারি, কিন্তু সেটা মরে না। তারপর আর হরিধন কিছুতেই থামল না। হরিধন এগিয়ে এসে মেঘলার মুখটা দুহাতে ধরে একে অপরের ঠোঁট খুঁজে দেয়, এইবার আরও তীব্র, আরও খিদে মেশানো। মেঘলা হাত দিয়ে হরিধনের বুকের বোতাম ছিঁড়ে ফেলে। হরিধনের হাত শাড়ির পেছনে চুপি চুপি সরতে লাগল, যেন আগের ভুলের রাস্তায় আবার খুঁজে বেরোচ্ছে। ঘরটা গরম হয়ে ওঠে। ছায়ার ভিতর খাটের চাদরে মিশে যায় তপ্ত নিঃশ্বাস। ফিসফিস করে মেঘলা বলল, আমার সব লজ্জা আজ তোর কাছে হার মেনেছে। আর ঠিক সেই সময় বাড়ির মেইন গেট খুলে কারো পদশব্দ শোনা যায়। মেঘলা ঠেলে উঠে বসে। তার চোখে ভয়, শরীরে কাঁপুনি, চুল এলোমেলো, শাড়ির খুঁট বুকে গুটিয়ে রাখা। হরিধন চট করে জানালার বাইরে তাকিয়ে বলে, কে? দেখে কাজের মেয়ে আর ভাইপোর মোবাইল ফেলে গেছে বাড়িতে, সেটা নিতে এসেছে।
হৃদস্পন্দন যেন গলা দিয়ে বাইরে লাফাতে চাইছে। তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে, জামা গুছিয়ে নেয়, কিন্তু ঘামের গন্ধে, নিঃশ্বাসের শব্দে বোঝা যায় এই ঘরে আগুন লেগেছিল, এখনো ধোঁয়া বেরোচ্ছে। কাজের মেয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। হরিধনের দরজার ছিটকিনি আটানো। মেঘলা তখন খাটের একপাশে বসে হাত দিয়ে জড়িয়ে নিজের শরীর আগলে ধরে। চোখে জল, ঠোঁটে পাপ, আর মনে একটি প্রশ্ন, এবার যদি ধরা পড়ি তবে? বাড়ির পরিবেশ এখন থমথমে। কাজের মেয়েটা কিছু বুঝেছিল কিন্তু কিছু বলেনি। ভাইপো হঠাৎ করে মেঘলার প্রতি বেশি হাসি খুশি, আর হরিধনের চোখে একটা ছায়া নেমে এসেছে। মেঘলা নিজেকে দূরে রাখার চেষ্টা করে। শাড়ির আঁচলের মোটা পাট, গলায় ছোট্ট তাবিজ, সব যেন তাকে ঢেকে রাখে। কিন্তু ভেতরে একটা পাগল স্রোত বইছে, যেটা বন্ধ করার চেষ্টা করলেই আরও বেশি তীব্র হয়। রাত এগিয়ে যায়। একদিন পূর্ণিমার রাতে ছাদে কাপড় শুকাতে যায় মেঘলা। সাদা আলো, তার ছায়া পড়ে দেয়ালে হালকা হালকা। পেছনে পায়ে পায়ে হেঁটে আসে হরিধন, কিছু না বলে শুধু দাঁড়িয়ে থাকে তার কাছাকাছি। মেঘলা ধীরে বলেই, শেষ, আমি আর পারছি না। এবার সত্যি শেষ গো? হরিধন গলার স্বর নিচু করে বলে। শেষ কখনো হয় না মেঘলা। যদি শরীর আর মন একসাথে না বলে তবেই না। একটা ঝাপটা হাওয়ায় মেঘলার চুল উড়ে যায় হরিধনের আঙুলে। সেই চুল সরিয়ে তার কান ছুঁয়ে যায়। মেঘলার তখনই চোখ বুজে আসে। একটুখানি চুমু দেয় কানের পেছনে, তারপর ঘাড়ে, তারপর গলায়। মেঘলার গলা দিয়ে অস্পষ্ট একটা শব্দ বের হয়, যেন নিজের সমস্ত বাধা ভেঙে গলে যাচ্ছে। মেঘলা ধীরে হরিধনের দিকে ঘোরে, চোখে জল, তবুও ঠোঁটে গরম নিঃশ্বাস। তুমি জানো তো এই আগুনে আমি নিজেকে হারিয়ে ফেলছি, তবুও কেন আসো? হরিধন কোনো উত্তর দেয় না, শুধু তার ঠোঁট নামিয়ে আনে মেঘলার বুকের ঠিক ওপরে। নাড়ির গতি শুনতে পাচ্ছে সেখানে মুখ রাখতে। তারা ছাদের অন্ধকার কোণে মিশে যায়। শাড়ি একপাশে, চুল খোলা, বুকের ভিতর ঝড়। শরীর একে অপরকে আঁকড়ে ধরে এমনভাবে যেন এইটাই শেষবার। কিন্তু ভালোবাসা ছাড়া সেটা শুধু জ্বলন্ত দহন। চাঁদের আলো ছাদের রেলিংয়ের ফাঁক দিয়ে পড়েতে থাকে, আর নিচে কোনো এক দরজার ছিটকিনি খুলে পড়ে টিক শব্দে। সেই রাতে ছাদে যা ঘটেছিল তার শেষটা তারা বুঝতে পারেনি। চাঁদের আলো, নিঃশব্দ কাঁপন, আর দুই শরীরের লুকোনো অস্থিরতা, সব মিলিয়ে একটা আগুন তারা নিভিয়েছিল। কিন্তু ভাইপো দেখেছিল। সিঁড়ির কোণ থেকে আধো অন্ধকারে দাঁড়িয়ে, হেডফোন খুলে চোখ বড় বড় করে শ্বাস আটকে দেখছিল। প্রথমে সে কিছু বলেনি কিছুদিন। তারপর দিন যত যায় তার চোখে জমে উঠতে থাকে কিছু কুয়াশা, কৌতূহল থেকে ক্রোধ, আর ক্রোধ থেকে লোভ। এক দুপুরে মেঘলা ঘরে একা। ভাইপো হঠাৎ দরজার কাছে এসে দাঁড়িয়ে কেবল বলে, ছাদটা খুব সুন্দর না বৌদি? চাঁদের আলোয় সবকিছুই কেমন উল্টো লাগে কি? মেঘলার মুখ শুকিয়ে যায়। তার চোখে এখন ভয়। ভাইপো মোবাইল বের করে একটা ভিডিও চালা, সাইলেন্ট ভিডিও, কিন্তু ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে হরিধনের মুখ, আর মেঘলার গলায়ও ঠোঁটে। মেঘলা চিৎকার করতে চেয়েও পারে না। ভাইপো ধীরে বলে, চাচা তো বয়স্ক, তুমি তো এমন না। আমি জানি তোমার ভেতরে এখনো আগুন জ্বলছে। আমার একটাই শর্ত, এখন থেকে ওই আগুনটা আমাকে ধরাও, নইলে সব জানাজানি হয়ে যাবে গু। মেঘলা ঠোঁট কামড়ে ধরে। তার মুখ লাল, চোখ জ্বলছে, কিন্তু সেখানে ভয় আর লজ্জার থেকেও বেশি ফুটে উঠছে কোনো এক তপ্ত দ্বন্দ্ব। তুমি জানো তুমি কি বলছো? মেঘলা বলল। ভাইপো বলল, হ্যাঁ, তুমি কি জানো তুমি কি করেছ? মেঘলা কিছু বলে না। তার চোখে জল আসে, আবার মিলিয়ে যায়। ভাইপো তার দিকে এক পা এগিয়ে এসে বলে, তোমার শরীর আমি শুধু দেখিনি, আমি অনুভব করেছি। তুমি আমার চাইতেও বেশি চাইতে শুরু করেছিলে। আজ থেকে শুধু তুমি আর আমি। তারপর সে ধীরে হাত বাড়িয়ে মেঘলার গলা ছুঁয়ে চুল সরিয়ে দেয় কানের পেছনে। মেঘলার গায়ে কাটা দেয়, ঠোঁট শুকিয়ে আসে, কিন্তু সে সরেও না। ভাইপোর আঙুল মেঘলার চুল সরিয়ে দেয় তার কানের পেছনে। একটুখানি শীতল বাতাস লাগে সেই জায়গাটায়, আর ঠিক তখনই মেঘলার শরীর ঝাঁকিয়ে ওঠে। তবে সেটা পেছাতে না, বরং যেন দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত নেশায়। ভাইপো হাসে, চোখে দখলের আনন্দ। তুমি এখন বুঝছো আমি তোমার কতটা কাছে এসেছি। তোমার শরীর তো আগেই হরিধন চাচার ছিল, এখন মনটাও কি আমার হয়ে যাবে? মেঘলার গলা শুকিয়ে আসে। সে চিৎকার করতে চায়। তাকে থামাতে ইচ্ছে করে, এই লজ্জা, এই পাপ, এই অসম্পূর্ণ সম্পর্ক সব শেষ করে দিতে। কিন্তু ভাইপোর আঙুল তার চিবুকের নিচে থামে। মুখ তুলে ধরে, চোখে চোখ। তুমি পারবে না।
তুমি জানো এই নিষেধটাই তোমার আসল কামনা গি। মেঘলার নিঃশ্বাস দ্রুত হয়, ঠোঁট কাঁপে। ভাইপো তার কাঁধ ছোঁয়, তারপর গলায় মুখ রাখে। তোমার গায়ে এখনো চাচার গন্ধ আছে বৌদি, কিন্তু এবার সেই জায়গাটা আমি ছুঁব গো। মেঘলার পিঠে একটা হাত রেখে ধীরে ধীরে তাকে বিছানার দিকে ঠেলে নিয়ে যায়। চুপচাপ নির্জন দুপুরে জানালার পর্দা নেমে আসে। ঘরের মধ্যে শুধু নিঃশব্দ হাহাকার আর নিঃশ্বাসের শব্দে ভরপুর একটা দমবন্ধ করা উত্তাপ। মেঘলাও আর বাধা দেয় না। সে চোখ বন্ধ করে ফেলে। শাড়ির আঁচল পড়ে যায় মেঝেতে। ভাইপোর জামার বোতাম টোকা পড়ে খুলে যায়। চোখে চোখ, দেহে আগুন, ঘরে নিষিদ্ধতা। সেদিন সন্ধ্যায় হরিধন বাড়িতে ফিরছিল একটু দেরি করে। মেঘলা তখন ঘরে চুপচাপ বসে শরীরে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু মনে এক ঝড়। বিছানার চাদরে এখনো দুপুরের সেই ছাপ, কুচকানো শাড়ি গন্ধ আর একটা দাগ যেন সব বলে দিচ্ছে। হঠাৎ মেঘলার ফোনে মেসেজ আসে ভাইপোর, দরজা খোলা রেখো, আজ শুধু শরীর না তোমার আত্মাটাও আমি চাই। মেঘলা আতকে ওঠে। সে নিজেই দরজা বন্ধ করতে চায়, কিন্তু আবার পরক্ষণেই খুলে দেয়। রাত নেমে আসে। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়। ভাইপো চুপি চুপি ঢুকে পড়ে। এইবার আর মেঘলার মুখে কথা নেই, চোখে যুদ্ধ। ভাইপো ধীরে তার কাছে আসে, হাত রাখে গলার নিচে। তুই আমার, সে ফিসফিস করে। শুধু এই শরীর। তুই কাউকে দেখাবি না, কথা বলবি না, তুই শুধু আমার পাপের রানী গো। মেঘলা চোখ সরিয়ে নেয়, কিন্তু তার ঠোঁট কাঁপে। ভাইপো এবার তাকে বিছানায় ফেলে, কিন্তু এবার আলাদা। এই খেলাটা এখন আর আগুন না, এটা পোড়ানো। মেঘলার কণ্ঠে কোনো শব্দ নেই, কিন্তু তার চোখ দিয়ে ঝরে পড়ে অশ্রু। ভাইপো তাতেও থামে না। ভাইপো ফিসফিস করে বলে, তোকে আমি এমনভাবে ছুব যেন তোর শরীরও ভুলে যায় চাচার ছোঁয়া কেমন ছিল। তুই শুধু আমার গন্ধ চিনবি গ। তারপর একটা ফটো তোলে ওই অবস্থায়, মুখের চোখের। এখন থেকে এই তুই আমার মোবাইলেও থাকবি। তোকে যদি হারাই এই ছবি দিয়ে সব জ্বালিয়ে দেব। এই এখনকার মেঘলা আর সেই আগের মেঘলা এক না। ভাইপো এখন কেবল শরীর চায় না, সে চায় মেঘলার আত্মসম্মানটা ভেঙে দিতে। সে চায় ওর চারপাশটা এমনভাবে কাঁপিয়ে দিতে যাতে মেঘলা আর দাঁড়াতে না পারে। দিনে সে ভাইয়ের মতো আচরণ করে, রাতে দরজা ভাঙে, এবং মাঝে মাঝে দিনের আলোতেও সে ছুঁয়ে দেয় মেঘলাকে, রান্নাঘরের কোনায়, জানলার পাশে, এমনকি ড্রয়িং রুমে। মেঘলা চুপ করে থাকে। তার চোখে এখন জল নয়, কিছু একটা ফুটে ওঠার আগের নিস্তব্ধতা। একদিন হরিধন কাজে বের হতেই ভাইপো সোজা মেঘলার সামনে দাঁড়িয়ে বলে, আজ আমার জন্মদিন। চাচা নেই, বাড়িটা ফাঁকা। তুই আজ আমার হবি, যা আমি কোনোদিন ভুলব না ঘি। মেঘলা কিছু বলে না। ভাইপো ব্যাগ থেকে বের করে একটা ছোট ড্রেস, রংটা লাল, কাপড়টা স্বচ্ছ। এইটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আমার জন্য ছবি তুলবি, না হলে চাচার কাছে যাবে সব কিছু। ছবি, ভিডিও সব। মেঘলার মুখ সাদা হয়ে যায়। আর একটা কথা, আজ শুধু ছবি না, তুই বলবি ক্যামেরার দিকে তাকিয়ে, তুই আমার চাচার বউ না ঘে। রাত নামে। মেঘলা দাঁড়িয়ে থাকে আয়নার সামনে। গায়ে সেই লাল পোশাক, চোখে ভাঙা আত্মা। ফোন সেট করা, রেকর্ড অন। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমি কারো না, আমি শুধু এই ভাইপোর গু। কথাটা শেষ করতে পারে না, গলা ধরে আসে। কিন্তু ঠিক তখন দরজার বাইরে হরিধনের গলার আওয়াজ। মেঘলা, দরজা খুলে দাও তো, একটা জিনিস ফেলে এসেছি। মেঘলা চমকে উঠে। ভাইপো হেসে বলে, এই তো সময়, খুলে দাও দরজা, এখন যা হবে সেই স্মৃতি সারা জীবন বয়ে বেড়াবি। মেঘলার চোখে আগুন। এই প্রথম সে হঠাৎ ঘুরে দাঁড়ায়, ড্রেস ছিঁড়ে ফেলে, ফোন ছুঁড়ে মারে দেয়ালে, আর বলে, তুই আমাকে ভাঙতে চাস তাই না? আমি নিজেই ভাঙব এবার, কিন্তু তোর গায়ে হাত দিয়ে গি। হরিধন দরজায় দাঁড়িয়ে আবার ডাক দেয়, মেঘলা কি করছো, দেরি হচ্ছে কেন? খুব ভেতরে তখন ভাঙা ফোন, ছেঁড়া লাল ড্রেস আর একটা দম বন্ধ উত্তাপ। ভাইপো হঠাৎ থমকে যায়। তার সামনে দাঁড়িয়ে থাকা মেঘলার চোখে আর ভয় নেই, সেখানে কেবল অভিশাপ। তুই যা চাস আমি তোদের মতো পুরুষদের কতবার দেখে এসেছি, কিন্তু তুই একটাই ভুল করেছিস, তুই আমার চুপ থাকাকে ভয় ভেবেছিস। মেঘলা ড্রয়ার খুলে একটা কাচের গ্লাস তুলে নেয়। ভাইপো পেছাতে গিয়েও দেরি হয়ে গেছে। ঝাঁঝিয়ে একটা গ্লাস ছুঁড়ে দেয়। মেঘলা সোজা গিয়ে লাগে ভাইপোর কপালে। রক্ত ঝরে।
ভাইপো কুকুরে পড়ে, মুখে ঘৃণার আর্তনাদ। মেঘলা হেঁটে গিয়ে তার সামনে দাঁড়ায়। তুই ভিডিও করেছিস, ছবি তুলেছিস? এবার আমার পালা, তোর মুখটাই জ্বালিয়ে দেব যাতে আয়নায় নিজের পশুটাকে দেখতেও না পারিস। এই সময় দরজা খোলে হরিধন দাঁড়িয়ে। সে সব কিছু জানে না, কিন্তু রক্তে ভেজা ভাইপোকে দেখে থমকে যায়। এ কি হচ্ছে মেঘলা? মেঘলা এবার আর চুপ করে না। সে ধীরে ধীরে হরিধনের সামনে দাঁড়িয়ে বলে, আমি বলবো সব। কিভাবে তোমার অনুপস্থিতিতে তোমার ঘরেই আমাকে ছিঁড়ে খেতে এসেছিল তোমার ভাইপো। কিভাবে আমি বারবার মরতাম আর সে চেয়ে খেয়ে যেত। তুমি বিশ্বাস না করলে আমার মুখে আগুন ধরিয়ে দিও, কিন্তু আজ আমি নিজেকে লুকাবো না। গি ঘর থমথমে। ভাইপো মেঝেতে পড়ে আছে। হরিধনের চোখে ধরা পড়ে বিষাদ, হতবাক আর একটা কষ্ট যা ভাষায় প্রকাশ হয় না। কিন্তু মেঘলার গলা কাঁপে না। তার চোখে এখন একটাই জেদ। আমার শরীর দিয়ে ও শুরু হয়েছিল, কিন্তু শেষটা আমি করব ওর অসমান দিয়ে। গিয়ে হরিধনের চোখে ধরা পড়ে এক ছিন্ন ভিন্ন ছবি। ভাইপো মেঝেতে রক্তাক্ত, মেঘলা শক্ত হয়ে দাঁড়িয়ে, মুখে পাথরের মতো নীরব আগুন। এক মুহূর্তের নীরবতা। তারপর হরিধন ধীরে ধীরে দরজা বন্ধ করে দেয়। সব বলো মেঘলা। তার গলা কাঁপে, কিন্তু চোখে কুয়াশা নেই। মেঘলা এবার থামল না। তরঙ্গের মতো ফেটে পড়ল। তোমার বাড়ি, তোমার ছায়া, তোমার নাম, এই সবের নিচে আমি দিনের পর দিন শুধু একটা শরীর হয়ে গিয়েছিলাম। তুমি দেখোনি, কিন্তু তোমার ভাইপো দেখেছিল। আর সে শুধু দেখেনি, আমাকে মারতেও চেয়েছিল, প্রতি রাতে, প্রতি নিঃশ্বাসে। গু হরিধনের নিঃশ্বাস ভারী হয়। ভাইপো মুখ তুলে চিৎকার করে, ওই মেয়েটা মিথ্যে বলছে। মেঘলাই আমাকে ভালোবাসত, মেঘলাই রাজি ছিল সব কিছুর জন্য। মেঘলা থামে না। সে ছুঁড়ে দেয় ভাইপোর মোবাইলটা, তাতে সব প্রমাণ আছে। ভিডিও, ভয়, ব্ল্যাকমেল। হরিধন সেটা দেখে একবার আর কিছু বলে না। সে ধীরে ধীরে এগিয়ে যায় ভাইপোর দিকে। আমার বিশ্বাস, আমার ঘর, আমার বৌমাটাকে তুই কি করেছিস? তুই তো শুধু শয়তান না, তুই আমার অন্ধকার ছিলি, যেটাকে আমি ভাই ভেবেছি। গি এক ঘুষি সোজা ভাইপোর মুখে। রক্ত। আরও এক ঘুষি, হাত ভাঙার শব্দ। এই ঘর থেকে বেরিয়ে যা, জীবিত থাকলে মনে রাখিস তোর মুখটা শুধু আয়নায় না, আমার মনেতেও জ্বলবে। গু পরের দিন ভোরে অরিন্দম বাড়ি ফিরে আসে, প্রায় 1.5 বছর পর। এয়ারপোর্ট থেকে সোজা নিজের বাড়ি, সুটকেস হাতে, মেঘলার স্বামী। চোখে ক্লান্তি, মুখে আশা। এতদিন পর আবার নিজের ঘর, নিজের মানুষকে ছুতে পারব। গু কিন্তু বাড়ির চৌকাঠে পা দিতেই হাওয়া কেমন ভারী লাগল। দেয়ালে আগের সেই ছবি, কিন্তু মেঘলার মুখে সেই পুরনো হাসিটা নেই। আর ভাইপো উধাও। রাতে খাওয়ার টেবিলে অরিন্দম জিজ্ঞেস করে, তোমার চোখে এতদিন পরেও এত দূরত্ব কেন মেঘলা? মেঘলা চুপ করে থাকে। কিন্তু ততক্ষণে অরিন্দমের হাতে পৌঁছে গেছে এক প্যাকেট চিঠি আর ফেলে যাওয়া ফোন। ভাইপোর যাতে ছিল সমস্ত গোপন ভিডিও, ভয়েস ক্লিপ আর ব্ল্যাকমেইলের প্রমাণ। অরিন্দম প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। তার স্ত্রী তার ভাইয়ের সঙ্গে শরীর প্রতারণা, ব্ল্যাকমেইল আর এতদিন ধরে চাপা চাপা আগুন। রাতভর ঘুম আসে না। সে কেঁদে ভেঙে পড়েছে, আর চোখের সামনে কল্পনা করে ভাইয়ের হাত মেঘলার শরীরে। সকালে অরিন্দম মেঘলার সামনে দাঁড়ায়। অরিন্দম বলল, তুমি যদি শুধু বলো আমি বাধ্য হয়েছিলাম ওর সাথে, আমি সব ক্ষমা করে দেব। কিন্তু যদি বলো তুমি নিজে থেকেই চেয়েছিলে, তাহলে এই ঘরেই একটা লাশ হবে। কি মেঘলার ঠোঁট কাঁপে না। সে শুধু বলে, তোমার অনুপস্থিতি আমাকে একা করে দেয়নি, অন্ধকারে ছুঁড়ে ফেলেছিল। আমি চেয়েছিলাম কেউ একটু জিজ্ঞেস করুক তুমি কেমন আছো। কিন্তু এক সময় এলো, তারা আমাকে ছিঁড়ে ফেলল। তোমার ভাই শুধু আমার শরীর না, আমাকে পুরো গিলে খেয়েছে। আর আমি সহ্য করেছি, যতক্ষণ না আমি আগুন হয়ে উঠেছি। অরিন্দম চুপ করে থাকে। তার চোখে জল নয়, দয়া নয়, ক্ষোভ, অপরাধবোধ আর এক অসহ্য যন্ত্রণা। তোমাকে হারিয়েছি আমি বহু আগেই, আর এখন বুঝলাম আমার ভাই এর হাতেই তোমার সারা শরীর পোড়া। কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, বেঁচে আছো, আমার থেকে অনেক বেশি শক্তিতে। অরিন্দম সেদিন রাতে কোনো শব্দ না করে দাঁড়িয়েছিল বারান্দায়। সে ফোন ঘাঁটছিল ভাইপোর ফেলে যাওয়া ভিডিওর ভেতরে। আর হঠাৎই চোখ আটকে যায় একটা ভিডিওতে। ভিডিওটা শুরু হয় এক কোমল মুহূর্ত দিয়ে। মেঘলা মাথা রেখেছে কারো বুকে। একটা পুরুষ কণ্ঠ ধীরে ধীরে বলে, তুমি আমার ঘর। এই বয়সে যদি কেউ ছায়া দেয় তো ছায়া থাকতেই চাই আমি। ভয়েসটা পরিষ্কার হরিধনের। অরিন্দম যেন শ্বাস আটকে যায়। তার বাবার মুখ, তার স্ত্রীর মুখ একই ফ্রেমে।
চোখে মুখে এমন নরমতা যা কোনো ভুল ছিল না। সেই মুহূর্তে অরিন্দমের সব ভেঙে পড়ে। সে মনে মনে ভাবে ভাইপো ছিল শয়তান, বাবা ছিল আশ্রয়, আর মেঘলা ছিল তার বউ। কিন্তু এখন তিনজনেই একে অন্যের গায়ে আগুন জ্বালিয়েছে। রাত ৩টা। অরিন্দম চুপচাপ সব প্রমাণ নিয়ে বসে আছে। মেঘলা তখন ঘরে ঘুমোচ্ছে না, সে জানে আজ যা হবার সেটা সহজ হবে না। অরিন্দম দরজা খুলে মেঘলার সামনে দাঁড়ায়। তুই কি জানিস কাকে ভালোবেসেছিলাম আমি? মেঘলা কাঁপল না, শুধু তাকিয়ে থাকে। তুই শুধু আমার স্ত্রী না, তুই আমার বিশ্বাস ছিলি। আর হরিধন, সে শুধু আমার বাবা না, আমার ঈশ্বর ছিল। এখন ঈশ্বরও পাপী আর বিশ্বাসও নরকে নেমে গেছে গি। তারপর সে একটা সাদা খাম মেঘলার হাতে দেয়। অরিন্দম বলল, এটা আমার নতুন ঠিকানা। আমি চলে যাচ্ছি। তুমি বাবা ভাইপো তোমরা চাইলে একসাথে থাকতে পারো। একসাথে থাকলে হয়তো কোনোদিন নতুন জীবন খুঁজে পাবে। কিন্তু আমি শুধু ছাই হয়ে বাঁচতে পারি না এভাবে। কি? মেঘলা চুপ। সে কিছু বলে না, কিন্তু তার চোখে জমে থাকে এক অদ্ভুত শূন্যতা, যেটা আগুনও পোড়াতে পারে না। ৬ মাস কেটে গেছে। অরিন্দম কলকাতা ছেড়ে হিমাচলে একটা হোমস্টে চালায়। প্রতিদিন সকালে উঠে সে পাহাড় দেখে চুপচাপ বসে থাকে চায়ের কাপে। কিন্তু ওই কাপের ধোয়ার মধ্যেই মাঝে মধ্যে ভেসে ওঠে মেঘলার মুখ আর বাবার গলা। ওদিকে মেঘলা আর হরিধন একই বাড়িতে থাকে না। মেঘলা ফিরে গেছে নিজের ছোটবেলার গ্রামে। সে এখন গুমোট দুপুরে মেয়েদের সঙ্গে সেলাই শেখায়, আর সন্ধ্যায় নদীর ঘাটে বসে চুপ করে থাকে। কেউ জানে না। কখনো সে চিঠি লেখে অরিন্দমকে, প্রতি সপ্তাহে একবার, কিন্তু কখনো পাঠায় না। একদিন হঠাৎ হরিধন হাজির হয় গ্রামে। সে অনেকটা রোগা চোখে, ভাঙা চশমা, মুখে অনুশোচনার ছায়া। তুই কি আমাকে ঘৃণা করিস? হরিধন জিজ্ঞেস করে। মেঘলা উত্তর দেয় না। সে শুধু বলে, তুমি যা করেছ সেটা শুধু শরীর না, আমার ভিতরটাকে নষ্ট করে দিয়েছ। তুমি বাবার ছায়া হতে পারতে, কিন্তু তুমি ছায়া না, আগুন ছিলে গু। হরিধন মাথা নিচু করে বলে, আমি চাই একবার ক্ষমা করে দে, না হয় অন্তত আমায় তোর স্মৃতি থেকে মুছে দে গি। মেঘলা ধীরে পা বাড়ায়। সে একটা ছোট্ট মাটির প্রদীপ জ্বালায় ঘরের কোণায়, আর বলে, যদি তোমাকে ক্ষমা করি নিজেকেও করতে হবে। আর আমি জানি আমি নিজেকে এখন ক্ষমা করতে পারবো না গি। হিমাচলে অরিন্দম একদিন ডাকঘর থেকে একটা চিঠি পায়। এটাই শেষ চিঠি। আমি আজ নিজের জন্য বাঁচছি। কোনো পুরুষের ছায়া না, কোনো সম্পর্কের মধ্যে নেই। তুমি যদি কোনোদিন হিমাচলের বাইরে আসো জানবে মেঘলা একাই আছে, যে নিজের ছায়া নিজেই ওপরে উঠেছে গু। অরিন্দম চিঠিটা পড়ে হাসে, চোখ ভিজে যায়। আর ওই পাহাড়ের মাঝে সূর্যটা ঠিক তখনই নামে, আগুনের মতো কিন্তু শান্ত। সব আগুন ছাই হয়ে যায় না, কিছু আগুন বুকের ভিতর আলো হয়ে থাকে, স্মৃতি হয়ে, শিক্ষা হয়ে, নিজেকে খুঁজে পাওয়ার দীপ্তি হয়ে গিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।